আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ বিস্কুট সংবাদ শিরোনামগুলো। লেখক মুশতাকের মৃত্যুতে বিক্ষোভকারীদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার পথে পুলিশের বাধা, কার্টুনিস্ট কিশোরের জামিনাদেশ ৩রা মার্চ। বীমা নিয়ে দুর্নীতি ও হয়রানি যাতে না হয় সতর্ক থাকতে প্রধানমন্ত্রীর আহ্বান, অভিভাবকের মৃত্যুতে বঙ্গবন্ধু শিক্ষা বীমা সহযোগিতা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে বাংলাদেশ, ৭১-এর উত্তাল মার্চে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার কথা স্মরণ। এবং মিয়ানমারে পুলিশের গুলিতে ১৮ জন নিহতের পরদিনও বিক্ষোভ, জান্তা সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরও পদক্ষেপের প্রস্তুতি। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং ভেরিফাইড ফেসবুক পেজে সরাসরি প্রচার করা হচ্ছে। কারাবন্দী লেখক মুশতাক আহমেদের মৃত্যুর সুষ্ঠু তদন্ত, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও গ্রেফতার নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভকারীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে গেলে সচিবালয়ের সামনে আটকে দেয় পুলিশ। সেখানে তারা অবস্থান নিয়ে ৩ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। শহীদুল্লাহ রাজুর সহযোগিতায় রিপোর্ট করছেন শাকির আদনান। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে দুপুর ১২টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যেতে থাকেন প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। শিক্ষা ভবনের মোড়ে আসলে বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিশ, তবে সেই বাধা অতিক্রম করে সামনে এগোতে থাকেন নেতাকর্মীরা। সচিবালয় মোড়ে আসলে আবার পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দিলে অবস্থান নেন তারা। লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও ৭ নেতাকর্মীর মুক্তির দাবি জানান তারা। দুপুর ১:১টার দিকে আন্দোলনকারীদের সমাবেশ শেষ হয়। পরবর্তী কর্মসূচি সংবাদ সম্মেলনের মাধ্যমে পরে জানানো হবে বলে সমাবেশ থেকে ঘোষণা দেয়া হয়। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের করা জামিন আবেদনের ওপর আদেশের জন্য ৩রা মার্চ দিন ঠিক করেছেন হাইকোর্ট। ২ বিচারপতির হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ২০২০ সালের ৫ই মে ডিজিটাল আইনে রমনা থানায় র্যাবের মামলায় ১৩ই জানুয়ারি কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর, রাষ্ট্র ৩ সদস্য দিদারুল ইসলাম ভূঁইয়া ও কারা হেফাজতে মারা যাওয়া লেখক মুশতাক আহমেদকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে রমনা থানা পুলিশ। এতে জুলকারনাইন খান ওরফে সামি সহ অন্য ৮ জনকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়। অব্যাহতির সুপারিশ পাওয়া আসামিরা হলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক মিনহাজ মান্নান, জার্মান প্রবাসী ব্লগার আসিফ মহিউদ্দিন, নেত্র নিউজের সম্পাদক ও সুইডেন প্রবাসী তাসনিম খলিল, হাঙ্গেরি প্রবাসী জুলকারনাইন শায়ের খান ওরফে সামি, আশিক ইমরান, স্বপন ওয়াহিদ, যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক শাহেদ আলম ও ফিলিপ সুমাখার। তবে আহমেদ কবির কিশোর, তাসনিম খলিল, জুলকারনাইন শাহেদ আলম ও আসিফ মহিউদ্দিনের মধ্যে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক চ্যাটিংয়ের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন আদালত। বীমা নিয়ে যাতে দুর্নীতি না হয় সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কেউ যাতে কৃত্রিম উপায়ে ক্ষতি করে বীমা সুবিধা নিতে না পারে সেদিকে দৃষ্টি রাখতে হবে। জাতীয় বীমা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, কোনো অভিভাবকের অকাল মৃত্যুতে যাতে শিক্ষার্থীর শিক্ষা ব্যাহত না হয় তার নিশ্চয়তা দেবে বঙ্গবন্ধু শিক্ষা বীমা। নীলাদ্রি শেখরের রিপোর্ট। জানাচ্ছি জাতীয় বীমা দিবস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার কর্মজীবনের একটি অধ্যায় পার করেছিলেন বীমা কোম্পানিতে। ১৯৬০ সালের ১ মার্চ তার আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগ দেওয়ার স্মরণে দিনটিকে বীমা দিবস হিসেবে পালন করছে সরকার। সিনিয়র সচিব মহোদয়, মুজিববর্ষের অঙ্গীকার বীমা হোক সবার, এমন প্রতিপাদ্যে জাতীয় বীমা দিবসের অনুষ্ঠানে গণভবন থেকে অনলাইনে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বীমা খাতে অবদানের স্বীকৃতিতে সম্মাননা জানানোর পাশাপাশি শিক্ষার্থীদের জন্য নতুন চালু হওয়া বঙ্গবন্ধু শিক্ষা বীমার সনদ তুলে দেওয়া হয় অনুষ্ঠানে। সারা দেশে
50,000 শিক্ষার্থী পাবে বঙ্গবন্ধু শিক্ষা বীমা সুবিধা। অভিভাবকদের অকাল মৃত্যুতে বা শারীরিক অক্ষমতার কারণে কোনো শিক্ষার্থী যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয় সেই নিশ্চয়তা দেবে এই বঙ্গবন্ধু শিক্ষা বীমা। এর আওতায় বার্ষিক 85 টাকা দিয়ে 3 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীরা এর পলিসি গ্রহণ করতে পারবে। কাজেই আমি মনে করি এটা আমাদের জন্য খুবই একটা যুগান্তকারী সিদ্ধান্ত হয়েছে। আর এর ফলে পড়াশোনার জন্য আর কোনো অর্থের অভাব কারো হবে না, এবং এটাকে এমনভাবে আপনাদের করতে হবে নতুন বিবাহিত কাপল স্বামী তারা কিন্তু তখন থেকে তাদের সন্তান হলে তারা ভবিষ্যতে একটা বীমা করবে যার মাধ্যমে আর সন্তান পড়াশোনা করতে পারবে, সন্তান বড় হতে থাকবে, সাথে সাথে বীমার প্রিমিয়ামেও টাকা বাড়তে থাকবে এবং তার একেবারে শিক্ষা সমাপন হওয়া পর্যন্ত যেন সে এই সুযোগটা পেতে পারে। প্রধানমন্ত্রী বলেন, গ্রাহকের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বীমা কোম্পানিগুলোকে সেবা দিতে হবে। যারা বীমার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন তাদের একটি বিষয়ে একটু সতর্ক থাকা উচিত, কারণ আমাদের দেশের মানুষের কিছু অভ্যাস আছে। ব্যবসা করতে যেয়ে তারা শুধু হয়তো বীমা তারা করছেন, কিন্তু অনেক সময় কোনো ক্ষতি না হলেও নিজেরা, আমি বলবো যে আর্টিফিশিয়ালি কিছু ক্ষতি করে, ধরুন কোথাও একটু আগুন লাগালো বা কোথাও একটা ঘটনা ঘটালো করে একটা মোটা অঙ্কের বীমার প্রিমিয়াম থেকে টাকা চায়, কিন্তু আসলে মূলত যদি খোঁজ করে দেখা যায় যে পরিমাণ অর্থ সে দাবি করছে সেই পরিমাণ খরচ হয়নি। কিন্তু যারা পরীক্ষা করতে যাবে তাদেরকেও আপনাদের ভালোভাবে শিক্ষা দিতে হবে যে তারা যেন আবার অন্য কোনোভাবে ওই অল্প ক্ষতিকেই বড় ক্ষতি হিসেবে না দেখায়, এ ব্যাপারে কিছু সতর্ক থাকতে হবে। যে এখানে যে দুর্নীতিটা এটাও কিন্তু এখন অনেক কমে গেছে, অনেক বন্ধ হয়ে গেছে, কিন্তু এটা আরও সতর্ক থাকতে হবে সবাইকে। বাংলাদেশ উন্নয়নশীল দেশের যে স্বীকৃতি তার ধারাবাহিকতা বজায় রেখে চলার জন্য সবাইকে কাজ করে যেতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অল্প ক্ষতিকেই বড় ক্ষতি হিসেবে না দেখায়। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। এবারে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে যাচ্ছে বাংলাদেশ। ৭১-এর মার্চ মাসের প্রায় পুরোটা জুড়ে অগ্নিঝরা উত্তাল এক সময় শেষে স্বাধীনতা ঘোষণা করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার ডাকে সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরু করেছিল বাঙালি। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে এসেছিল বিজয়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের এ সময় এসে ৭১-এ সেই উত্তাল মার্চের শুরুর সময়ের কথা জানাচ্ছেন ওবায়দুল রশিদ। অনেক লড়াই সংগ্রামের পর ৭০-এর নির্বাচন, সে নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পরও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে ক্ষমতা হস্তান্তর করেনি পাকিস্তানের সামরিক জান্তা। ৭১-এর ৩রা মার্চ জাতীয় পরিষদের অধিবেশন বসার কথা ছিল, কিন্তু ১লা মার্চ দুপুর ১টায় হঠাৎই বেতার ভাষণে অধিবেশন স্থগিত করে দেন ইয়াহিয়া খান। প্রতিবাদে গর্জে ওঠে পুরো জাতি। আগে থেকেই উত্তাল ছিল দেশ। সেদিন ইয়াহিয়া খানের ভাষণের আগেই হোটেল পূর্বানীতে জরুরি বৈঠকে বসেছিলেন আওয়ামী লীগের গণপরিষদ সদস্যরা। জাতীয় পরিষদের অধিবেশন স্থগিতের পর ওই বৈঠকে সিদ্ধান্ত হয় ২রা মার্চ ঢাকায় এবং ৩রা মার্চ সারা দেশে হরতাল। আর ৭ই মার্চ রেসকোর্স ময়দানে জনসভা। সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জানান, রেসকোর্স ময়দানেই দেয়া হবে পূর্ণাঙ্গ কর্মসূচি। ৫০ বছর আগে এই মার্চ মাসে রক্তিম সূর্যের উদয় হয়েছিল একটি নতুন দেশের বারতা নিয়ে, কিন্তু তা অর্জনে আত্মত্যাগ করতে হয়েছে ৩০ লাখ মানুষকে, নির্যাতনের শিকার হতে হয়েছে ২ লাখ নারীকে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের এ সময়ে এসে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। এবারে মুজিব বর্ষ। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১৯২০ সালে জন্ম নেয়া শেখ মুজিবুর রহমান স্বমহিমায় হয়েছিলেন বাঙালির মুক্তি সংগ্রামের অবিসংবাদিত নেতা। অসাম্প্রদায়িক চেতনা আর মানুষকে ভালোবেসে
নেতৃত্ব দেয়া শেখ মুজিব মানুষের ভালোবাসায় হয়ে ওঠেন বঙ্গবন্ধু, জাতির পিতা। বাংলাদেশকে স্বাধীন করে উন্নত সমৃদ্ধশালী দেশ গঠনের আরেক সংগ্রাম শুরু করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওবায়দুল রশিদের আরও একটি রিপোর্ট। গোপালগঞ্জের নিভৃত পল্লী টুঙ্গিপাড়ার শেখ লুৎফর রহমান এবং সায়রা বেগমের ঘরে 1920 সালের 17 মার্চ শেখ মুজিবুর রহমানের জন্ম। মা বাবার স্নেহের খোকা নিজ বিদ্যালয়ের ছাদ সংস্কারের দাবিতে নেতৃত্ব দিয়ে একটি দল নিয়ে যান অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হকের কাছে। সেই শুরু। এরপর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ, মানুষের প্রতি মমত্ববোধ আর রাজনৈতিক প্রজ্ঞায় তিনি হয়ে ওঠেন বাংলার মানুষের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক। সাংগঠনিক ভূমিকার কারণে 52 ভাষা আন্দোলনের সময় কারাগারে যেতে হয় বঙ্গবন্ধুকে। ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুই কিন্তু সর্বপ্রথম অ্যারেস্ট হয়। ফরিদপুরে যে বঙ্গবন্ধু 17 তারিখেই এই ভাষা আন্দোলনের জন্য তিনি অনশন করলেন। বঙ্গবন্ধু কখনো নীতি আর আদর্শের সাথে কোনো আপোষ করে নাই। এই যে তার পার্সোনালিটি, এই যে তার আত্মমর্যাদা, এই যে তার আত্মবিশ্বাস, এটা ছিল অসাধারণ। 1963 সালে আওয়ামী লীগের নির্বাচিত সভাপতি হন তিনি। এরপর 66-র 6 দফা আর আগরতলা ষড়যন্ত্র মামলার পথ ধরে 69-এর গণ অভ্যুত্থান। 70-এর নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পরও সরকার গঠন করতে দেয়নি পাকিস্তানিরা। স্বায়ত্তশাসনের আন্দোলন রূপ নেয় স্বাধীনতার আন্দোলনে। 71-এর 7ই মার্চ স্বৈরাচারী শাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণে বজ্র কণ্ঠে দেন মুক্তির ডাক। আসে স্বাধীনতার ঘোষণা। আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। মুক্তিযুদ্ধের সূচনায় পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেফতারের আগে স্বাধীনতার ঘোষণা দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বন্দী বঙ্গবন্ধুকে মৃত্যুর ভয় দেখিয়েও স্বাধীনতার বজ্র শপথ থেকে সরাতে পারেনি পাকিস্তানি সামরিক জান্তা। ভুট্টো সাহেব সেখানে যায় হাজির, তখন বঙ্গবন্ধুরে বলতেছে, দেখেন দুই পাকিস্তান একসাথে থাকা যায় কিনা, কোনো কনফেডারেশন করে বাইতে বাই এক জায়গায় থাকি। তা বঙ্গবন্ধু বলছে, আমি তো এখানে বসে আপনাকে কিছু বলবো না। তারপর তো ঢাকা এসে বললো যে ভুট্টো সাহেব সুখে থাকেন, ভালো থাকেন, বাঁধন টুটে গেছে, বাঁধন আর জোড়া লাগবে না। 9 মাস যুদ্ধ করে পাকিস্তানের শৃঙ্খল মুক্ত হয় বাঙালি। পাকিস্তানের কারাগার থেকে 1972 সালের 10ই জানুয়ারি দেশে ফিরে আসেন বঙ্গবন্ধু। মুক্তিযুদ্ধে জয়লাভের পর যুদ্ধ বিধ্বস্ত স্বাধীন বাংলাদেশে এসে বঙ্গবন্ধু সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ার ঘোষণা দেন। লাল সবুজের বাংলাদেশে বাঙালির হৃদয়ে ভালোবাসায় অনাদিকাল বেঁচে থাকবেন বাঙালি জাতির অহংকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আপনারা জানেন, আমি পশ্চিম পাকিস্তানের অন্ধকার ছেলের মধ্যে বন্দী ছিলাম 2 দিন আগেও। শোষণ, নির্যাতন আর পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাংলাদেশকে স্বাধীন করে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়ার। জাতির পিতার সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। মুজিব শতবর্ষে বাংলাদেশ উন্নয়নশীল দেশের স্বীকৃতিও পেয়েছে। দেশের মানুষের প্রত্যাশা, খুব দ্রুতই বাংলাদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত হবে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। মিয়ানমারে জান্তা সরকারের বিরুদ্ধে আজও বিক্ষোভ চলছে। রোববার পুলিশের গুলিতে 18 জনের মৃত্যু হয়, আহত হয়েছেন কমপক্ষে 30 জন। পুলিশ বিক্ষোভকারী সহিংসতার ঘটনাকে সেনা অভ্যুত্থান বিরোধী সমাবেশের সবচেয়ে মারাত্মক দিন বলেছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর। ওই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আরও পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। সাবরিনা হাসানের রিপোর্ট। সেনা অভ্যুত্থানের প্রায় 1 মাস পর মিয়ানমারে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সহিংসতা। ইয়াঙ্গুনের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের উপর গুলি ও টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। এক পর্যায়ে পুলিশের সাথে সেনাবাহিনীর সদস্যরাও যোগ দেয়। এর আগে শনিবার মিয়ানমার জুড়ে 450-র বেশি বিক্ষোভকারীকে আটক করে দেশটির পুলিশ। মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জানিয়েছেন, বিক্ষোভকারীদের উপর সহিংসতার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আরও পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে বাইডেন প্রশাসন।
অভ্যুত্থানের মাধ্যমে 1 ফেব্রুয়ারি ক্ষমতা দখল করে অং সান সুচি সহ প্রেসিডেন্ট ও সরকারের বেশিরভাগ মন্ত্রীদের আটক করে মিয়ানমার সেনাবাহিনী। এর কয়েকদিন পর থেকেই দেশব্যাপী বিক্ষোভ শুরু করে মিয়ানমারের সরকারি কর্মকর্তা কর্মচারী, চিকিৎসক, শিক্ষক, শ্রমিক, শিক্ষার্থী সহ সব স্তরের মানুষ। সাবরিনা হাসান, চ্যানেল আই। সংবাদের পর্যায়ে নিচ্ছি অশোক লিরান্ডি ফাদটস বিরতি, আর বিরতির পর্যায়ে থাকছে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে ড্র করে 7 ম্যাচ অপরাজিত চেলসি, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুলের টানা 4র্থ জয়। বিরতির পর চ্যানেল আই সংবাদে আবারও আমন্ত্রণ। যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকদের সঙ্গে আলোচনা গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী। 5 দিনে যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার আগে চ্যানেল আইকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে মন্ত্রী বলেন, পারস্পরিক সম্পর্ক ছাড়াও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আলবি হোসেনের রিপোর্ট। যুক্তরাষ্ট্র সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন ব্লিংকেন, প্রেসিডেন্টের জলবায়ু বিষয়ক উপদেষ্টা জন কেরি সহ যুক্তরাষ্ট্রের সিনেট ও কংগ্রেস সদস্যদের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। জন ব্লিংকেনের সঙ্গে আলোচনায় রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন মন্ত্রী। মায়ানমার আমাদের সবসময় বলল যে লোকগুলো নিয়ে যাবে এবং তারা বলল যে উইল প্রোভাইড সেফটি এন্ড সিকিউরিটি, কিন্তু 4 বছর হয়ে যাচ্ছে, একটি লোকও যায়নি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক উপদেষ্টা জন কেরি জলবায়ু ইস্যুতে দুই দেশকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বলে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। আমরা বলেছি যে গ্লোবাল ওয়ার্মিং আমরা 1.5 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখতে চাই। তিনি সাথে বলছেন যে আমরা হি উইল ট্রাই। আমরা বলছি যে প্রমিস করা হয়েছিল $100 বিলিয়ন পার ইয়ার এই ক্লাইমেটের জন্য দেবে, আপনি এটা জোগাড় করেন। উনি বলছে যে আমি তোমাকে অ্যাসুরেন্স দিলাম, আই উইল ডু মাই বেস্ট এফর্ট, যে আমি $100 বিলিয়ন প্রতি বছর জোগাড় করার চেষ্টা করব। জ্বালানি বিষয়ে টেক্সাসের সিনেটরদের সঙ্গে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ ককাসকে কার্যকর করার জন্য নিউ ইয়র্কের কুইন্স থেকে নির্বাচিত কংগ্রেসওম্যান গ্রেস মেংকে আহ্বান জানিয়েছেন তিনি। আলভি হোসাইন, চ্যানেল আই। দুনিয়া জুড়ে আলোচিত সাংবাদিক জামাল খাশোগি হত্যায় সৌদি ক্রাউন প্রিন্সের সংশ্লিষ্টতার কথা এবারই প্রথম প্রকাশ করল যুক্তরাষ্ট্র। এই হত্যাকাণ্ড নিয়ে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট সৌদি প্রিন্সের প্রতি কঠোর নয় এমন সমালোচনার মুখে জো বাইডেন বলেছেন, সৌদি আরবের বিষয়ে সোমবার তার প্রশাসন থেকে সিদ্ধান্ত আসছে। 2018 সালে ইস্তাম্বুলের সৌদি কনসুলেটের ভেতর খাশোগিকে খুন করা হয়। খাশোগি হত্যার শুরু থেকেই নির্দেশদাতা হিসেবে ক্রাউন প্রিন্স মোহাম্মদের নাম এলেও সৌদি আরব তা অস্বীকার করে আসছে। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। চাঁদপুরের পদ্মা মেঘনায় 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত 2 মাস সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। ইলিশ মাছের উৎপাদন বাড়াতে 2006 থেকে চাঁদপুরের পদ্মা মেঘনা নদীর 100 কিলোমিটার এলাকা সহ দেশের 5টি অঞ্চলে এই কর্মসূচি চলে আসছে। এ সময় সরকারি সহযোগিতা আরও বাড়ানোর দাবি জানিয়েছেন জেলেরা। মোর্শেদ আলমের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্ত আহমদের রিপোর্ট। মেঘনা ও পদ্মা নদীর চাঁদপুরের 60 নল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত 100 কিলোমিটার এলাকায় 1 মার্চ থেকে 30 এপ্রিল 2 মাস সব ধরনের মাছ ধরার উপর রয়েছে নিষেধাজ্ঞা। প্রতি বছর জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত জাটকা ধরার মৌসুম হলেও মার্চ এবং এপ্রিল মাসে সর্বোচ্চ 60 থেকে 70 ভাগ জাটকা ধরা পড়ে। তাই জাটকা ইলিশের 5টি প্রধান বিচরণ ক্ষেত্র পদ্মা ও মেঘনা নদী, শাহবাজপুর চ্যানেল, তেঁতুলিয়া নদী ও আন্দারমানিক নদী অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। অভিযান দিলে আমরা নৌকা উড়ফুরে উঠিয়ে লাইলে এরপর মনে আমরা 2 মাস কি কাম করে কাম সবারই ছেলে মেয়ে আছে, সংসার বাস আছে, সবাই 2 মাসে 25 কেজি করে চাল হইলে হয় না। এখন কিস্তি আছে, কিস্তি চালাইতে হয়, তা আমরা চলি কেমনি? এই 20 কেজি চালাই কেমন হয়? সরকারি হিসেবে চাঁদপুরের হাঞ্চর, মতলব দক্ষিণ, মতলব উত্তর ও চাঁদপুর সদরে 51,190 জন জেলে রয়েছে। এই সময় প্রতি জেলের জন্য মাসে 40 কেজি করে চাল বরাদ্দ রয়েছে।
4 ধাপে তারা 160 কেজি চাল পাবেন। তবে প্রথম ধাপের চাল আগামী 23 মার্চের মধ্যেই দেয়া হবে। বরাবরের নিয়ে আমরা নদীতে 8টি টিম রাতে দিনে 24 ঘন্টা আমরা রাতে নদীতে অবস্থান করব, যাতে করে কোনো দুষ্কৃতকারী এবং অসাধু জেলেরা আমাদের এই জাতীয় মাছের সবচেয়ে বড় নার্সারি গ্রাউন্ড এই চাঁদপুরের হাইমচর এবং আমাদের সদর উপজেলার এই মোহনা অংশে যাতে করে আমাদের এই সম্পদের জাটকাগুলোকে বিনষ্ট করতে না পারে। অভয়াশ্রম চলাকালে প্রথমবার কেউ নদীতে জাল ফেললে 1 মাস থেকে সর্বোচ্চ 6 মাস পর্যন্ত সশ্রম কারাদণ্ড ও 1000 টাকা জরিমানা এবং পরবর্তী সময়ে আইন ভঙ্গ করলে 2 মাস থেকে 1 বছরের সশ্রম কারাদণ্ড ও 2000 টাকা জরিমানা করা হবে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। পঞ্চগড়ের করতোয়া নদী খননের নামে ড্রিল ড্রেজার মেশিন বসিয়ে চলছে বালু ও পাথর উত্তোলন। নিয়মের বাইরে নদীর তলদেশে গভীর খাদ করে পাথর উত্তোলন করায় নদীর পাড় ভেঙে পড়ছে। ঠিকাদারি প্রতিষ্ঠান, স্থানীয় প্রভাবশালী মহল ও পানি উন্নয়ন বোর্ডের যোগসাজশের অভিযোগ করছে স্থানীয়রা। পঞ্চগড় থেকে এ রহমান মুকুলের তথ্য ভিডিও চিত্রে সৌমিক আহমেদের রিপোর্ট। দেশের নদী, জলাশয় ও পরিবেশ রক্ষায় ডেল্টা প্ল্যান 2100 এর আওতায় পঞ্চগড়ে 4টি নদী ও একটি খাল খনন শেষ হয়েছে। তবে জেলার মিরগড় থেকে দিনাজপুরের খানসামা পর্যন্ত 78 কিলোমিটার করতোয়া নদী খনন চলছে। অভিযোগ রয়েছে প্রকল্পের মেয়াদ বাড়িয়ে নদী থেকে বালু ও পাথর উত্তোলন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ও স্থানীয় প্রভাবশালী চক্র। নদীর বিভিন্ন পয়েন্টে অর্ধশতাধিক অবৈধ ড্রিল ড্রেজার মেশিন বসিয়ে 10 থেকে 15 ফিট গভীর খাদ করে চলছে অবৈধ ব্যবসা। এর প্রভাবে নদীর পাড় ভেঙে ঘরবাড়ি, আবাদি জমিসহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে চলে যাচ্ছে। নদী খুঁড়নের নাম যেমন তেমন ওরা পাথর উঠাচ্ছে, নেট লাগায় পাথর উঠাচ্ছে। আমি বলছি দেখে আমাকে ওরা বালুর তলে পুঁতে রাখতে চাইছে। আমাদের এই এলাকার অনেক মানুষ জমি হারা হয়েছে এবং পাড় ভাঙনের কারণে মনে করেন যে চা পাতার বাগান, আম বাগান, তারপরে বাঁশঝাড়, অনেকেরই তেজপাতা ক্ষেত, এগুলা মনে করেন যে ভেঙে গেছে। এখানে আমাদের ডেজার দিয়ে পাথর করে অনেক ক্ষতি হচ্ছে, বাড়িঘর ভেঙে যাচ্ছে। নদী খনন আর কি ডাকাতি শুরু করে দিছে। তো মনে করেন যে আমরা যদি বাধা দিতে আসি তাহলে মনে করেন আমাদের ভয়ভীতি দেখায়। সামনে 40 ফিট নিচে পর্যন্ত গভীর নিচে দিছে দিয়ে পাথর উঠাচ্ছে। বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। ওটা জমা রাখবে, ওটা স্থানীয় যে আপনার রাজস্ব খাতে জমা হবে। আমাদের লোকজন পাথর তুলবে না, হয়তো ঠিকাদার যে কাজ পাইছে, যেভাবে কাজ করতেছে ওইদের এলাকার স্থানীয় লোকজন যারা পাথরের ব্যবসার সাথে জড়িত তারা হয়তো ওই সুবিধাটা নিচ্ছে। যদি আবার 10 ফিট 12 ফিট কাটে তাহলে আমাদের এটা জানা নেই, আমরা অতিরিক্ত গভীর করে কাটতে পারবেন না, আমরা সেটা ব্যবস্থা নিব। পরিবেশ বিপর্যয় রোধে পরিকল্পিত নদী খননের দাবি স্থানীয়দের। সৌমিক আহমেদ, চ্যানেল আই। এবারই ভ্যালি খেলার খবর।